শিক্ষার্থীদের আন্দোলন যদি দেখি, এর আগে আমরা কয়েকটি আন্দোলন দেখলাম। ইবতেদায়ী শিক্ষার্থীদের শিক্ষকদের আন্দোলন ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ ব্যবস্থা নিয়েছে যখন তারা সচিবালয়ের দিকে যাচ্ছিল, ব্যবস্থা নিয়েছে। এর আগে আদিবাসী শিক্ষার্থীদের একটা মিছিল সচিবালয়ের দিকে যাচ্ছিল, সেখানে আমরা দেখেছি যে পানি মেরে অথবা জল ছেটে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে করতে নামলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় না, সরকারও একটু নমনীয় থাকে, ব্যবস্থা নিতে চায় না। মানে শিক্ষার্থীদের নিয়ে সরকারের এক ধরনের সহানুভূতি বলি কিংবা একটু ভয় আছে যে ব্যবস্থা নিলে আবার উল্টো দিকে হয়ে যায় কিনা, এরকম কিছু কি? না, শিক্ষার্থীদের প্রতি তো সারা বাংলাদেশের মানুষের সহানুভূতি আছে এবং সবসময় ছিল, এটা নতুন না যে শিক্ষার্থীদের মানুষ অন্যভাবে চিন্তা করে। এবং 5ই আগস্টে যে সরকারের পতনের পর এই 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীদের যে ভূমিকা, এই ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান বা তাদের প্রতি সহানুভূতি বা তাদের প্রতি একটা ভালোবাসা মানুষের আছে এবং এই সরকারেরও আছে। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করবেন, রাস্তাঘাট বন্ধ করে দেবেন আর সরকার চুপচাপ এটা দেখতে থাকবে নীরব দর্শকের মতো, এটা তো হতে পারে না। তো এই যেটা কামাল বললেন যে রাস্তা বন্ধ করে দেওয়ার অধিকার তো আপনাকে কেউ দেয়নি, আপনি আপনার দাবি পেশ করতে পারেন। আর এই যে 7টা কলেজের যে আন্দোলন, এই আন্দোলন তো নতুন না, এটা অনেক পুরানো এবং পুরানো একটা ইস্যু। এবং এই ইস্যুটাতে আমরা কেন এতদিন রিজলভ করতে পারিনি সেটা একটা গভীর আলোচনার বিষয়। কেন তাদেরকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে আনা হয়েছিল, কী কারণ, কাদের মধ্যে কি ঘটেছিল, এগুলো অনেক আলোচনার বিষয় আছে এবং কিছু কিছু জিনিস জানা যায়। সুতরাং এটা একটা ভুল পদক্ষেপ ছিল হয়তো, বা এই এখন যেটা আমরা করতে যাব আরেকটি বিশ্ববিদ্যালয় বানানো, সেই পদক্ষেপটা কত ভালো হবে, বা এই প্রত্যেকটাকে একটা করে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেওয়া কতটা ভালো হবে, এইসব কিন্তু বড় ইস্যু। এই ইস্যু কিন্তু আপনি রাস্তাঘাট বন্ধ করে এটা সমাধান হবে না। সে কারণে আমাদের দেশে যে 12-13টার সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তখন অনেকেই এটা বলেছেন যে শিক্ষা সংস্কার কমিশন একটা করা উচিত। এবং শিক্ষা নিয়ে আমাদের অনেক কথা আছে। আপনার দেশে নানান শিক্ষা ব্যবস্থা, 6 রকম, 7 রকম, 10 রকম। হ্যাঁ, আপনি একদিন মাদ্রাসা আছে, ইবতেদায়ী আছে, প্রাইমারি স্কুল আছে, আপনার কিন্ডার গার্ডেন আছে, মানে নানান মুখী। আমার বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, মানে ইউনিভার্সিটি কলেজ আছে, কলেজ ইউনিভার্সিটি আছে। এই সব বিষয় নিয়ে আসলে আমাদের একটু কাজ করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এটা শুরু করে যেতে পারতো এবং তারা শেষ করতে পারবেন না, কারণ কোনোটাই তারা শেষ করতে পারবেন না, এটা একটা পরিষ্কারভাবে জানা দরকার। যেহেতু আপনি যখন হেডলাইন পড়ছিলেন তখন দেখা গেল ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনায় বসবে। তো এখন ঐক্যমত্য কমিশন যখন আলোচনায় বসবে, ধরেন সংবিধান সংস্কারের একটি প্রস্তাবও তো আমরা ঐক্যমত্য হতে পারবো, কিন্তু একটি প্রস্তাবও বাস্তবায়ন করা যাবে না যতক্ষণ না নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত হলেই কেবলমাত্র সংবিধানের কাটাছেঁড়া করা যাবে বা সংশোধন করা যাবে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে, হয়তো আমরা একমত হতে পারবো কিছু কিছু বিষয়ে। তো যে কোনো আন্দোলন, আমি যারা এই আন্দোলনে আহত হয়েছিলেন তারা কিন্তু অনেক দিন ধরে একটা আন্দোলন করছেন এবং অনেক কথা বলছেন তারা। আমার কাছে খুব অবাক লাগে যে শহীদদের যে ফ্যামিলি, তারাও আন্দোলন করছেন, তারাও অনেক কথা বলছেন। আমার কাছে খুব অবাক লাগে যে আমাদের প্রায় 8 লক্ষ কোটি টাকার নাকি বাজেট হবে আগামী, এবং এর আগেই তো 7 লক্ষ কোটি টাকার উপরে বাজেট ছিল এবং বাজেটে অনেক থোক বরাদ্দ আছে। আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা তহবিল আছে এই যে বন্যা, সাইক্লোন এইসব মোকাবিলা করার জন্য। তা এই তহবিলটার অঙ্ক খুব কম না। তারপরে তারা একটা জুলাই ফাউন্ডেশন করেছেন, সেখানেও টাকা পয়সা আছে। তো এইসব ক্ষেত্রে আপনি একটা তালিকা করে তাদের যার যেরকমভাবে তাদেরকে পুনর্বাসন করা, এটার জন্য কিন্তু 6 মাস লাগে না, এটা খুব দ্রুত করা যায়। এবং আপনি যত দেরি করবেন তত এই তালিকা নিয়ে তত নানান কথাবার্তা হবে এবং একটা বিতর্কিত অবস্থা সৃষ্টি হবে। যেমন এখন আপনার 867 জনের বোধহয় একটা গেজেট নোটিফিকেশন করছেন, সো আপনি তো তালিকাটা করেই ফেলছেন। এখন দরকার যে এই তালিকার ভিত্তিতে কাদের কি অবস্থা এবং তাদের অবস্থাটা বিবেচনা করে তাদের সাথে কথা বলে তাদেরকে কাজ করা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দরকার হলে আপনি তো, এই সরকার তো একটা এনজিও সরকার, অনেক এনজিওর প্রধানরা এখানে আছেন। দরকার হলে বাংলাদেশে তো এনজিওর কোনো অভাব নেই, অধিদপ্তরটা একটা ইন্ডিপেন্ডেন্ট এনজিও আপনি দায়িত্ব দিতে পারেন। আপনি ঠিকই বলছেন, অধিদপ্তর, এটার জন্য অধিদপ্তর কেন করতে হবে? এই সরকার কি বুঝে না যে অধিদপ্তর কখন করা হয়, কেন করা হয়, একটা মন্ত্রণালয় কখন করা হয়? একটা অধিদপ্তরের কাজ হলো দীর্ঘমেয়াদী কাজ। অধিদপ্তর তো কোনোটা বাতিল হয় না। একটা কয়লা অধিদপ্তর ছিল, ওইটা মনে হয় এখন বাতিল হয়েছে, ছোটোখাটো 2-1টা অধিদপ্তর বাতিল হয়েছে। বাট অধিদপ্তর এমন একটা জিনিস যারা দীর্ঘমেয়াদী কাজ করবে, এটা তো কোনো দীর্ঘমেয়াদী কাজ না, এটা পুনর্বাসন, এটা তো অধিদপ্তর করার দরকার নেই। আপনি তালিকা করবেন, তালিকা অনুযায়ী সোশ্যাল ওয়েলফেয়ার যে মন্ত্রণালয় আছে
সেখানে একজন খুবই মেধাবী বা যোগ্য একজন নিশ্চয়ই উপদেষ্টা আছেন, তার কথা আজকেও শুনছিলাম, উনি কথা বলছিলেন। তো তিনি এটা দেখতে পারেন, এবং সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, যারা সারা বাংলাদেশে অনেকগুলো ভাতা নিয়ে ডিল করে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অমুক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, অনেক ভাতা নিয়ে ডিল করে। এই যে বাচ্চাদের যে স্কুলের নারী শিক্ষাকে অগ্রগামী করার জন্য তাদের যে টিউশন ফ্রি, এবং সে কারণে তাদেরকে বৃত্তিও দেওয়া হয়। তো তারা এই কাজটা তো খুব সহজেই করতে পারো, তারা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কাজ করে। তারা এই যে যতজন, যে নাম্বারটা আমাদের কাছে কমপ্লিট না, বাট যদি এই 867 জন হয় বা 1500 জন হয় অথবা 2000 জন হয়, যে নাম্বারটা পরে আবার কনফার্ম হবে, অথবা 10-20 হাজার যাই আহত আছে, বা 3-4 হাজার, কে কখন কি নাম্বার বলে আমি আসলে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। এবং এই নাম্বারটা আসলে খুব দ্রুত ঠিক করা উচিত। তাদের নাম্বারটা তাদের কাছে দিলে, ঠিকানা দিলে, ইন্ডিপেন্ডেন্ট এনজিও দিয়ে একটা রিসার্চ করে জেনে নিলে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা খুব ভালোভাবে করতে পারে। কেন করতে পারে না আমি বুঝি না। এবং এটা হলো ওই যে যেটা কামাল বললেন, এটা কি সদিচ্ছার অভাব, নাকি আন্তরিকতার অভাব, নাকি তাদের যোগ্যতার অভাব? তাদেরকে তো আমরা খুব মেধাবী মনে করি, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় কোনটার অভাব? সব কটার অভাব। তাদের সদিচ্ছ নেই, যোগ্যতা নেই, আন্তরিকতাও নেই, এবং তাদের সক্ষমতাও নেই। কেন এখন 6 মাস পরে এটা বলতে বাধ্য হচ্ছে। 1 মাস যখন সরকারের বয়স 1 মাস ছিল তখনও বলি নাই, সরকারের বয়স 3 মাস 90 দিন তখনও বলি নাই। বাট আজকে মনে হচ্ছে শুধুমাত্র ওই ঘটনায় আহতদের, নিহতদের ব্যাপারটা, এটা একদম কমপ্লিটলি টোটাল ফেইলিওর অফ এ গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট চলতেছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠবে তখন। তো আপনার তিতুমির কলেজ এটা করতে থাকবে দিনের পর দিন, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, আপনি কিছু বলবেন না। আপনার তো শিক্ষা উপদেষ্টা আছে, আপনার শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আপনার টিচাররা আছে, আপনার একটা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিতে তারা ছিলেন তার ভিসি সাহেব আসছেন, একটা ভিসিকে তো আবার ঢাকা ইউনিভার্সিটিতে হায়ার করে আনা হয়েছে, তো সেই ভিসি সাহেবে তো ইনভলভ হতে পারেন। আমার জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, সেখানেও তো আপনি নতুন ভিসি দিয়েছেন না? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং এই 7টা কলেজের যে প্রিন্সিপাল আছেন বা সিনিয়র শিক্ষক যারা আছেন, এবং 7টা কলেজের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, দেখেন সিট ডাউন, এবং তারা থ্রেড বেয়ার ডিসকাশন করে একটা আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে পারে। এই সমাধানে পৌঁছানোর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। এবং এই বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশেই তো সমাধান হয়, এই বাংলাদেশে এইসব সমাধান আগেও হয়েছে এবং সমাধান করা সম্ভব হয়েছে। আপনি কলেজের কথা যখন বললেন তখন তো মনে করতে হয় যে একটা কলেজ ডিক্লেয়ার করে যায়, একটা আরেকটা কলেজে হামলা করলো, প্রত্যেকটা জিনিস খুলে নিয়ে গেল, এবং ডিক্লেয়ার করছে তারা ফেসবুকে কি নাম্বার সানডে বাহিনী না কি টুইসডে বাহিনী, এরকম করে তারা একটা কলেজ ভেঙে আসলো। 2 ঘন্টা ধরে গেছে। হ্যাঁ, এবং যেতে তো 2 ঘন্টা লেগেছে, অনেক দূর, 10 কিলোমিটারের মতো বা 7-8 কিলোমিটারের মতো, এবং আপনি কোথাও তাদেরকে বাধা দিলেন না। হ্যাঁ, মাহবুব রহমান কলেজ পুরো তছনছ, ওরা এসে আবার এখানে তছনছ করলো। এই সব জিনিস কিন্তু বন্ধ করতে হবে। আপনার তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা। এইসব হলে যে কোনো লোক যে কোনো সময় রাস্তায় নেমে যাবে, এবং তারা মনে করবে যে এটাই বোধহয় গণতন্ত্র। এটা গণতন্ত্র না। এটা গণতন্ত্র না। জি।